আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দেশের খবর। ৩ দফা দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবার পথে দুপুরে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা মার্চ করলে পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদেরকে বাধা দেয়। এরপরই তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ জল কামান ব্যবহার করে গরম পানি, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে। একই সাথে লাঠিচার্জ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ আহত হয়েছেন। দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়ে আছে বুয়েট সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারীরা। অবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় তারা। দাবি মানা না পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দেয় বিক্ষোভকারীরা। দর্শক, শাহবাগে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। তামজিদ, এখন শাহবাগের অবস্থা কি আমাদেরকে জানাবেন? এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা শাহবাগ থেকে হোটেল কন্টিনেন্টাল এর সামনে অবস্থান করছেন এবং তারা এখনও বিক্ষোভ করছেন। আপনি জানেন গত 6 মাস থেকেই তারা তাদের 3টি দফা রয়েছে, সেই দফাগুলো নিয়ে আন্দোলন করছেন এবং সেই দফাগুলোর মধ্যে তারা যেটি বলছেন যে নবম গ্রেডে কোনো কোটা পদ্ধতি থাকবে না, অর্থাৎ 30% যে কোটা ছিল ডিপ্লোমা থেকে নেওয়া হতো, তারা বলছে এটি উন্মুক্ত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী পড়ুয়া যারা আছেন তারা সেটিতে পরীক্ষার মাধ্যমে সুযোগ পাবেন এবং তারা 10ম যে গ্রেডে পরীক্ষার বিষয়টি সেটির বিষয়ে তারা প্রতিবাদ করছেন এবং তারা বলছেন সেটিতে শুধুমাত্র তারাই অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং তারা যেটি বলছেন যে এখন তাদের বিরুদ্ধে তাদের ওপর কিন্তু আজকে তারা দাবি করছেন যে হামলা করা হয়েছে, পুলিশি হামলা হয়েছে, সেটির প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যারা প্রতিবাদ করেছে তাদের উপরে এভাবে পুলিশ চড়াও হয়েছে এবং চড়াও হওয়ার জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে এবং তারা বলছেন যে তাদের এই বিষয়টি সমাধান করার জন্য যে লিয়াজু কমিটি করা হয়েছিল সেই কমিটি তাদের পক্ষের নয়, তাদের বিরোধীদেরকে দিয়ে এই কমিটি করা হয়েছে, সেটিরও তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে লিয়াজু কমিটি পরিবর্তন করতে হবে এবং তারা বলছেন যে আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এবং তাদের যে দাবিগুলো সেগুলো পূরণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে যে হামলা হয়েছে সেটি ক্ষমা শুধু চাইতেই হবে না, এটি একটি প্রজ্ঞাপন আকারে একটি সমাধান আনতে হবে তাদের দাবির এবং তারা সর্বশেষ যেটি বলছেন যে আজকের এই ঘটনার জন্য এবং এই তাদের যে দাবিগুলো আছে সেগুলি সমাধান করার জন্য সচিবালয় থেকে উপদেষ্টাদের আসতে হবে এবং তারা মূলত 3টি উপদেষ্টার কথা বলেছেন 3 মন্ত্রণালয়ের। একটি হচ্ছে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়। এই 3 মন্ত্রণালয়ের উপদেষ্টা এখানে এসে বিষয়টি সমাধান করলে তারপরেই তারা এখানে উঠবেন অথবা তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আন্দোলনে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করার কথা বলেছেন। ফারজানা, শাহবাগের সড়ক অবরোধের খবর জানছিলাম আমরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। 21 অক্টোবর এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া রায়টি ক্যান্সারের মতো, এ থেকে জাতিকে রক্ষা করতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে করা 5টি পৃথক রিভিউ আবেদনের উপর 2 দিন শুনানি হয়। শুনানি শেষে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। তার এই জাজমেন্টের কারণে যত আয়নাঘর বলেন, হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সবকিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। আদেশের পর সাংবাদিকদের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,
খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন, পূর্ণাঙ্গ রায়ে তা পরিবর্তন করে অপরাধ করেছেন। তাই আপিল শুনানিতে খায়রুল হকের শাস্তি চাইবেন তিনি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনের যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার, এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। রিভিউর শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান তারা, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। গত 21 আগস্ট সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। সরকারের পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারি প্রথমার্ধে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ভোটার তালিকা প্রণয়ন, আরপিও সংশোধন, সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভা সহ তফসিলের আগে এবং পরে প্রস্তুতির তালিকা থাকে নির্বাচনী রোডম্যাপে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। প্রচারণার সময় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এদিকে ভোট কেন্দ্র বাড়াতে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান। এ সময় অপপ্রচার বন্ধে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন ফেসবুক পেজ এখনও চালু থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী। এদিকে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় বিভিন্ন প্যানেলের ব্যানারগুলো সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আচরণবিধি সংক্রান্ত টাস্ক ফোর্স। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়া 20 জনের মধ্যে আবেদনকৃত 15 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে বিশ্ববিদ্যালয় পুরাতন রেজিস্ট্রার ভবনের সেনেট কক্ষে এই আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানি শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশেদুল আলম সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেন। বলেন, তথ্যগত অসঙ্গতির কারণে জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা থেকে 20 জনকে বাদ দিয়েছিলাম। তাদের মধ্য থেকে 15 জন নির্বাচন কমিশনের কাছে আপিল আবেদন করেন, যার প্রেক্ষিতে আপিল শুনানির পর 15 জনকেই বৈধ প্রার্থী বলে ঘোষণা করে। একই নির্বাচনের জন্য ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন 28 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। দুপুরে নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর F নজরুল ইসলাম এই তারিখ ঘোষণা করেন। তিনি জানান, আগামী 31 আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। পরে 1 থেকে 7 সেপ্টেম্বর মনোনয়নপত্র ফর্ম জমা এবং যাচাই বাছাই চলবে 8 ও 9 সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি 14 সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 15 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর এবং 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের যে পূর্ব ঘোষিত যে ইলেকশন সময় ছিল 15 সেপ্টেম্বর, সেটা আমরা রাখতে পারছি না, কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। ভোট গ্রহণ 28/9/2025 রবিবার সকাল 9টা থেকে বিকেল 4টা।
ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল থেকে রুয়েটের প্রধান ফটক সংলগ্ন রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিপ্লোমা পাশ করে 10ম গ্রেডে নিয়ে বসে রয়েছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার নিন্দা জানান রুয়েট শিক্ষার্থীরা। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তারা। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র এবং রেলওয়ে ব্যাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ এবং নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হওয়ায় গণশুনানি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি। সকালে সিলেট সার্কিট হাউসে গণশুনানিতে উপস্থিত ছিলেন তদন্ত কমিটি আহ্বায়ক এবং মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভিন সহ অন্য সদস্যরা। গণশুনানিতে অংশ নিয়ে নিজেদের বক্তব্য দেন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়াও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, পাথর ব্যবসায়ী সমিতি সহ অন্যরা শুনানিতে অংশ নেয়। মন্ত্রিপরিষদ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করে। চট্টগ্রামে আনোয়ারা পার্কি সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা বলেন, পানি সমস্যা সহ নানা কারণে প্রকল্পের কাজে ধীর গতি দেখা দিয়েছিল। তবে প্রকল্প পরিচালক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মধ্যেই সব অবকাঠামোগত কাজ শেষ করা হবে। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম এবং সাম্যের অগ্নিশিখায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিভে গিয়েছিল বাংলা সাহিত্য এবং সঙ্গীতের প্রধানতম পুরুষের জীবন প্রদীপ। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির কবরে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে এসে কবি নাতনি খিলখিল কাজী জানান, নজরুল সাহিত্য শুধু পড়লেই হবে না, একে ধারণ করতে হবে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে উন্নত এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন কাজী নজরুল। এইসব নতুন প্রজন্মর মাধ্যমে এবং নজরুলকে সাথে বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। আমাদের কাছে মূল প্রেরণার উৎস কবি কাজী নজরুল ইসলাম। তার অমর সৃষ্টি যতদিন বেঁচে আছে, এদেশের মানুষকে কখনোই মাথা নত করতে দেবে না। সহপাঠীদের ওপর হামলায় জড়িত 3 শিক্ষককে বহিষ্কারের দাবিতে 4র্থ দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে কালো কাপড়ে চোখ মুখ ঢেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এই সময় অবিলম্বে 3 শিক্ষককে বহিষ্কার এবং প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে নতুন রুটিন প্রকাশের দাবি জানান আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক আলী আসগর, সাইদ হোসাইন রনি এবং ফরিদা বেগম গত 6 মে তাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালায়। দাবি না মানলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানান আন্দোলনকারীরা। নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতে এই রায় দেয়। রায়ের সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। 2019 সালের 16 নভেম্বর নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন ভজন দেবনাথ সজল। 17 নভেম্বর নওগাঁ সদর উপজেলা হাসাই গাড়িগোটার বিলের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন নিহতের বাবা থানায় মামলা দায়ের করেন। মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামে
মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, কৃষকেরা গরিব রয়েছে আর কিছু সুবিধাভোগী আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় এই প্রকল্প হাতে নিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, দলীয় অবস্থান থেকে বাইরে গিয়ে ব্যক্তিগত কথা বলার দায় বিএনপি নেবে না। বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত উল্লেখ করে তিনি বলেন, তার পদ স্থগিত করা সবার জন্য মেসেজ। বিএনপি সমর্থিত জাতীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধির সম্মেলন উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক এসআই মোহাম্মদ শামীম ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় তার তৃতীয় স্ত্রী পিঙ্কি মামলা করলে অভিযুক্ত এসআইকে বরখাস্ত করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এনটিভির সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ করেন ভুক্তভোগী। পিঙ্কি বিবাহের পূর্বে জানতেন না যে শামীমের আরও দুটি বিবাহ ছিল। ভুক্তভোগীর অভিযোগ, তাকে বিনা দোষে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করছে। ভুক্তভোগীর থেকে লাখ টাকা দাবি করেন শামীম। সেই টাকা না দেওয়ায় চলত নির্যাতন। অন্য নারীদের সাথেও এমন করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।